মর্তজা আহমেদ লস্কর। মর্তজা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি তোমার কাছে তথ্য রয়েছে? অর্থাৎ সোমবার থেকে শুরু হবে অসম বিধানসভার সেই বাজেট অধিবেশন, অর্থাৎ নতুন সরকারের যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হবে আগামী 6 তারিখ অর্থাৎ সোমবার থেকে, এবং সেই বাজেট অধিবেশন 31 তারিখ অবধি চলবে, অর্থাৎ দীর্ঘদিন চলবে এই বাজেট অধিবেশন। কিন্তু বিশেষ করে বলা যায় যে এই বাজেট অধিবেশনে কি কি থাকবে বা সেই বাজেট অধিবেশনের যে গুরুত্বপূর্ণ বা মহত্ব কি থাকবে, কেননা বর্তমানে দেখা যাচ্ছে যে অসম যে নতুন মন্ত্রিসভা বা নতুন সরকার গঠন হওয়ার পর যে পূর্ববর্তী যে নতুন সরকার গঠন হওয়ার পরে প্রথম বাজেট হবে, এবং এই বাজেটে বিগত দিনের যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প, যেসব উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হয়েছিল বা আগন্তুক দিনে সরকার কোন বিভাগে কত টাকা বরাদ্দ করবে বা নতুন কি কি বিল রয়েছে। অসমে দেখেছি আমরা প্রথম যে অসম বিধানসভা হয়েছিল, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম বিধানসভার বাজেট অধিবেশনে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সময়, অর্থাৎ এই মুহূর্তে কমলাক্ষ দে পুরকাস্তকে পেয়ে গেছি, অর্থাৎ বাজেট অধিবেশন নিয়ে এক প্রকার আগ্রহী দেখা যাচ্ছে, এবং বাজেট অধিবেশন শুরু হবে সোমবার থেকে, অর্থাৎ দীর্ঘদিন 31 তারিখ অবধি চলবে। সেই বাজেট অধিবেশন নিয়ে কি দেখছেন? দেখুন, বাজেট অধিবেশন এবং বিগত 21 থেকে যতগুলো বাজেট হয়েছে, বাজেট হওয়ার আগে মানুষের মধ্যে অনেক আশা একটা থাকে, অনেক প্রত্যাশা থাকে। নতুন নতুন ইনোভেটিভ স্কিম, অনেকগুলো জিনিস আমরা দেখতে পেরেছি, যেগুলো জিনিস হয়তো বা আসামে কোনোদিনই করা সম্ভব হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এগুলো করা ইতিমধ্যে অনেকগুলো কাজ করতে উনি সক্ষম হয়েছেন। তার জন্য আসামের মানুষের মধ্যে একটা উৎসাহ থাকে, একটা চাওয়া পাওয়া থাকে, মানুষের একটা নতুন একটা ভাবনা একটা থাকে। তাই নিশ্চয়ই এবারের বাজেটও সেইভাবে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে নতুন নতুন কিছু একটা স্বপ্ন নিয়ে, নতুন নতুন কিছু একটা পরিকল্পনা নিয়ে, যে আমরা একদম সংকীর্ণতার মধ্যে থাকতে চাই না, উদারতার মধ্যে থাকতে চাই। আসামকে যাতে গ্লোবালি ভারতবর্ষের বুকে যাতে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করার জন্য যে উদার হওয়ার দরকার, আমাদের কিছু স্কিম, এরকম কিছু স্কিমের দরকার, যেগুলো স্কিমের মাধ্যমে আমাদের আসামের পরিচিতি আসবে। এবং এই দিকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী সেইভাবে কাজ করছেন। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে নতুন নতুন বিধায়কদের। আমরা এখানে আসি যে কিভাবে বিধানসভার ভিতরেও যে আমাদের সরকারের যদি কোনো ভুল থাকে গঠনমূলকভাবে কীভাবে সমালোচনা করব, সে নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। তাই আলটিমেটলি একটা সরকার যখন ভালো কাজ করে, সেই সরকারের যদি কোনো ত্রুটি থাকে সেটাও আমরা সরকারকে দেখাবো গঠনমূলকভাবে। তাই আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে, আমাদেরকে শেখানো হচ্ছে কী রুলসে কীভাবে কথা বলতে হয়, বিধানসভার ভিতরে আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের রুলস মেনে, আইন মেনে যাতে আমরা সেই কথাগুলো বলি, সে নিয়ে কথাবার্তা চলছে। একেবারেই, অর্থাৎ দেখো সামাশ্রী, অর্থাৎ উনি কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, এবং এই মুহূর্তে ভিতরে চলছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ নতুন বিধায়কদেরকে নিয়ে এক প্রোগ্রাম চলছে, এবং অসম বিধানসভার অধ্যক্ষ যে রঞ্জিত দাস, সেই রঞ্জিত কুমার দাস সেই প্রোগ্রাম অনুষ্ঠিত করেছেন। বিশেষ করে বলা যায় যে রাজ্যের বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য তথা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের যে কত টাকা দেওয়া হবে কোন বিভাগকে বা সমগ্র বিষয় নিয়ে এই বাজেটে উত্থাপন হবে, এবং নতুন করে বিভিন্ন বিল উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বাজেট অধিবেশনে। বিশেষ করে আমরা দেখেছি যে হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট অধিবেশনে আমরা দেখেছি যে ইউসিসির মতো যে গুরুত্বপূর্ণ বিল, সেই গুরুত্বপূর্ণ বিল চালু হয়েছে অসমে, এবং সেই বিল লাগু হওয়ার পর এবার বাজেট অধিবেশনে কি কি বিল আসতে চলেছে। বিশেষ করে এই বাজেট অধিবেশনে যে নতুন কয়েকটি বিভাগ গঠন করা হয়েছিল, অর্থাৎ বিশেষ করে যদি বলি আমি সামাজিক, অর্থাৎ বরাক উপত্যকা উন্নয়ন যে বিভাগ, সেই বিভাগে কত টাকা দেওয়া হয়। বিগত দিনে আমরা দেখেছি যে প্রায় 100 কোটি টাকা সেই উন্নয়ন বিভাগকে দেওয়া হয়েছিল, কিন্তু এবারের বাজেট অধিবেশনে এই সরকারের আমলে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ কত টাকা পায় বা কত টাকা বরাদ্দ হয় বরাক উপত্যকা উন্নয়নের জন্য। তারপর দেখা যাচ্ছে যে বিটিআর এলাকা, অর্থাৎ বিটিআর এলাকার জন্য কি কি উন্নয়ন আসে, বা বিশেষ করে বলা যায় যে গুয়াহাটি মহানগরেরও বিভিন্ন মহানগরের বিভিন্ন বিষয় বা মহানগরের বিভিন্ন এলাকায় নতুন মন্ত্রিত্ব পেয়েছিলেন কৌশিক রায়, এবং কৌশিক রায় সেই মহানগরের জন্য কি কি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসেন বা কি কি উন্নয়নমূলক কাজ নিয়ে আসেন সেটার দিকে কিন্তু নজর রয়েছে। এবং এই বাজেট অধিবেশন সোমবার থেকে শুরু হবে এবং আগন্তুক 31 তারিখ অবধি সেই বাজেট অধিবেশন দীর্ঘদিন
চলবে এবং সেই বাজেট অধিবেশনে হিমন্ত বিশ্ব শর্মার যে দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, অর্থাৎ এই পূর্ণাঙ্গ বাজেট মতে আগন্তুক দিনের সরকারের কাজকর্ম, আগন্তুক দিনের মন্ত্রীদের যে দায়িত্ব, সেই বাজেটের উপর নির্ভর করে তারা নিজেদের দায়িত্ব পালন করবেন, তারা নিজেদের যে কর্তব্য পালন করবেন। এবং এই মুহূর্তে ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলছে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে এবং সেই অনুষ্ঠানে বিধায়করা আসছেন, নতুন বিধায়করা, পুরানো বিধায়করা, এবং সেই বিধায়কদেরকে এখানে তারা বিধানসভার ভিতরে কিভাবে ব্যবহার বা বিধানসভার ভিতরে কিভাবে তারা কাজকর্ম চালিয়ে যাবে, কিভাবে তারা যুক্তি তর্ক করতে পারবে, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এবং হিমন্ত বিশ্ব শর্মার যে দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগন্তুক 6 তারিখ অর্থাৎ সোমবার থেকে শুরু হবে। শ্যামাশ্রী, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের কি কি প্রত্যাশা থাকতে পারে বলে মনে করছো মর্তুজা? দেখো, সাধারণ মানুষ বলতে মানুষের বিভিন্ন আশা থাকে বা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, আমি আগেও বলেছি শ্যামাশ্রী, অর্থাৎ অসমের বিভিন্ন, বিশেষ করে বলা যায় স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাটের সমস্যা, অর্থাৎ এই সমস্যা মূল সমস্যা। এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগে কত টাকা বরাদ্দ হয় বা শিক্ষার ক্ষেত্রে কত টাকা বরাদ্দ হয় বা শিক্ষার ক্ষেত্রে নতুন কি কি আইন আসে, শিক্ষার ক্ষেত্রে নতুন কি কি জিনিস আসে, সে কথা কিন্তু রয়েছে। তার পাশাপাশি নতুন কয়েকটি বিভাগ, অর্থাৎ যখন বিজেপি সরকার আসলো বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার মুখ্যমন্ত্রী হলেন, তখন নতুন কয়েকটি বিভাগ, অর্থাৎ বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগ তিনি গঠন করেছিলেন এবং সেই বিভাগকে কত টাকা বরাদ্দ করা হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রয়েছে। এবং সেই বাজেট অধিবেশনে সেই এলাকার জন্য কি কি বিশেষ স্কিম থাকে বা কি কি বিশেষ স্কিম বা কি কি বিশেষ মন্ত্রীদের কি কি দায়িত্ব দেওয়া হয় সেটার দিকে কিন্তু নজর থাকবে। শ্যামাশ্রী, একেবারে মর্তুজা, তুমি নজর রাখো, আবারও পরবর্তী আপডেটের জন্য তোমার কাছে আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বিধায়ক এবং মন্ত্রীরা তারা কিন্তু প্রবেশ করছেন বিধানসভায়, কারণ আজ বাজেট অধিবেশনের যে কি কি বিষয় উঠে আসতে পারে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে। 31শে জুলাই পর্যন্ত অধিবেশন চলবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে, যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি, যে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিভিন্ন ক্ষেত্রে যে সে ক্ষেত্রে এখনো পর্যন্ত সামান্য সমস্যা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আরো উন্নয়নের কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। এখন দেখার বিষয় বাজেট কতটা মানুষকে মানসিক সন্তুষ্টি দিতে পারছে।